আমি তোমার বাড়িতে দেখে আরে ওর দেখে কোনো লাভ নেই, ওর তো সারা সিগন্যাল ডাউন। তুই বলো আমার একবার সুযোগ দিয়ে ভাই। হ্যাঁ কি বলছিলেন বলি দেখতেই পার হবে না ব্যবহারটাও করতে হবে নাকি তুমি বললে না সত্যি আজই না আজ নয় বরং কাল সন্ধ্যেবেলায় তুমি আমার দল ঘরে চলে যাবে কেন সত্যি ঘর থাকতে ঘুমাবে বলে কেন বলবো না কেন না তোর ঘরে আমার অনেক লোক যাতায়াত করে দেখে ফেললে জানাজানি হয়ে যাবে না তার জন্য এক কাজ করো তুমি আমার দোয়ার ঘরে যেও কেমন ঠিক আছে সত্যি ঠিক আছে হ্যাঁ কাল সন্ধ্যাবেলা ঘুমাবে ঘরে আরে বেরোন, এতদিন আমি তোর পেছনে ঘুরলাম আর ভাইয়া তোর সব পুরো ভাব। আর সন্ধে আমিও যাবো তোর গোয়াল ঘরে। চল সালা চল সব লোক যে যেমন হয় তাকে কেমন জায়গায় করতে ও ওই বোনের সারা তোর আপন আর আমি সারা পর। আমিও তোরা কষ্ট বলে দিচ্ছি জন্যে আমি আর বিরাট হয়ে মাছ জমা বসে থাকতে পারবো না। সারা তোর মন পরিষ্কার নাই আর আমি তোর সঙ্গে কাজ করবো না। সালা কাজটা করে খাবি দিলে সালা ঝিমলি চলে ফিরেছিলি বলে দুবেলা পেট ভরে ভালো মন্দ খেতে পারছিস আর ডাল ভর্তি মন কিনতে পারছিস সালা তোর মতো মাগনাস তো সালা রোজগার করে দু পয়সা রোজগারের মুড়া দেয় না আমি কি কাজ করবো না বলেছি নাকি? আসল কথা কি জানিস জুমড়ি, তোর গায়ে হাত দিলে না আর গাটা এরকম শিরশির করে ওঠে। আমার আর কি দোষ দিব? আমার গায়ে হাত দিলে হাতে তো ছাকা লাগে আর তোর শরীরটাতে আর একটা ইয়ে মাইরে যতবার হাত দিয়েছি তত এরকম মনে ছাকা লেগে মনে আসিস সালা আমি একটু মনেও আসলে মাগড়া বেসাবার হয়ে আছে। এই সময় তোর সঙ্গে ধস্তাধস্তি করতে গিয়ে তোর অজাগায় যদি হাত লেগে যায় তুই রাগ করবি না তো? সালা তার মানে তুই আগে থেকে চিন্তা ভাবনা করে রেখেছিস আমার আশেপাশে জায়গায় ভাত দিয়ে তাহলে তুই তো বহুত কয়টার মাল আছিস রে হ্যাঁ ঠিক আছে স্যার বা বসিনকে বোকা বানানোর জন্য কিছু সময় তোর রিয়ালিটিটা সহ্য আইনি বলছিস? এক সাহেব এদিকে আসছে মনে হচ্ছে সারা কাছে বহুত মার করে আসছে
চৌপন লুটে নাটক করে টাকা রোজগারের বড় সপ্তাহে জানি ছুটি এর থেকে তো চৌপনটাকে কাজে লাগাতে পারতিস। চুপ কর! একদম চুপ কর! নিজে তো ট্রেনে বসে বসে ঘুমালে ঘরে খেতে পারছিস। আরে ঝুমরি, চাকরি আর কেউ নেই, কোথাও থাকার মতো জায়গা নেই। সে কি খেয়ে বাঁচবে, কোথায় থাকবে? এখন সে কথা কি ভেবে রেখেছিস? জেল থেকে পালানোর পর পুলিশ আমাকে হল্লায় করছে। আমি ছুটতে ছুটতে একটা ব্রিজের উপর উঠে পড়ি। তারপর রক্ষী আমায় দেখে গুলি চালাতে থাকে। সেই গুলাগুলির মাঝে আমি ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেই। তারপর দৌড় সাঁতার দিয়ে যতদূর সম্ভব এগিয়ে গিয়ে আমি ভেসে উঠি। এইভাবে ভাবতে ভাবতে এগিয়ে গিয়ে দেখি এক অজানা আগন্তুক নদীর চরে বেহুঁশ হয়ে পড়ে আছে। মুহূর্তের মধ্যে আমার মাথায় একটা আইডিয়া চলে আসে। আমি দ্রুত তার পোশাকটা খুলে নিয়ে আমি নিজে পরে নিয়ে আমার পোশাকটা তাকে খুলে পরিয়ে দিই। তারপর তাকে নদীর জলে ভাসিয়ে দিই। সেই লাশটা যদি পুলিশে পায়, পুলিশ ভাববে বাচ্চা জলে ডুবে মারা গেছে। সেই জন্যই তো আমি তোর কাছে কটা দিন লুকিয়ে থাকি শুনি। যতদিন না পর্যন্ত পুলিশের বাচ্চার নামটা ভুলে না যায়, ততদিন পর্যন্ত তোর কাছে লুকিয়ে থাকবো। আজ করে দেব সব গোপন সত্য কথায় আমি ফাঁস করে দেব। কে ফাঁস করবি তুই? একটা সত্য, সত্য? হ্যাঁ, একটা সত্য। এই সত্যকে তোমরা লুকিয়ে রেখে মিথ্যার মহল বানাতে চাইছো। সেই সত্যকে আমি খুঁজে বার করবই। খুঁজে পেয়েছি। মানুষ একই অঙ্গে বহু রূপ, একদিকে রাম, একদিকে রাবণ, একদিকে বিভীষণ, আরেকদিকে হচ্ছে আমাদের এইবার এক রূপের সঙ্গে এক রূপে লড়াই হবে। সে আমাদেরকে জিতবে। না, ভীম, দুর্যোধন। না, না, পাগল নয়। তবে কে তুই? আমি একটা সত্য। এই ফুটপাতের ফাটা কেষ্ট। উৎপাদন হয়ে গেছে। একদম হস্তা বলে দিচ্ছি, এই সমাজটাই তো একটা বড় ফুটপাত। যে ফুটপাতে আছে ব্যভিচারে ম্যানহোল, ব্যভিচারে ম্যানহোল, আবর্জনা আর বড় বড় গর্ত। যে গর্তে পড়ে তোমার মতো যুবকেরা দিন রাত ঘুমরিক হয়ে পড়ছে, আর তোমার মতো মেয়েদের ইজ্জত সবসময় নষ্ট হচ্ছে, আর যে ফুটপাতে দেওয়া হচ্ছে। তাই তো এই সমাজ নামক ফুটপাতের প্রত্যেক দিনই রিপোর্ট তৈরি করে ওই সত্যের আদালতে পৌঁছে দিতে এই ফুটপাতের গেছে
আমি আজই কান্তরে বাবার সঙ্গে কথা বলবো ওদের বিয়ের ডেটটা আগামী 13 ডিসেম্বর। অসম্ভব, এ বিয়ে হবে না দাদা। আমরা সবাই সবাই রাজি আছি, তখন তোর কোনো মতামত আর গ্রাহ্য হবে না। কাঞ্চনের সঙ্গে দেবীর বিয়ে হবে। তোমরা সবাই চাইলেও দাদা নিয়তি যে তা চায় না। বিয়েতে হ্যাঁ হ্যাঁ, নিয়তি দেবীর জীবনে ঘটে যাওয়া সেই দুর্ঘটনাটাকে কলঙ্কের স্বীকৃতি দিয়ে কাঞ্চনের বাবা মা দেবীকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে অস্বীকার করেছে দাদা। না না, এই সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে দেবীর জীবন কাহিনী পরিবর্তন হতে পারে না। কাঞ্চন দেবীকে ভালোবাসে, তাই আমার বিশ্বাস কাঞ্চন তার বাবা মাকে মায়ের সিদ্ধান্তের প্রতিবাদ করে সে দেবীকে বিয়ে করতে আসবে। কাঞ্চন আমার মায়ের মতে দেবীকে বিয়ে করা কোনো মতে আমার পক্ষে সম্ভব নয়। আমার বাবা মা বলেছিলেন যেহেতু দেবীর স্মৃতিতে অন্য কেউ রক্তের স্মৃতি লাগিয়ে দিয়েছে, সেহেতু দেবী অন্যের উচ্ছিষ্ট আর সেই কলঙ্ককে মেনে নিয়ে দেবীকে পুত্রবধূ হিসাবে মেনে নেওয়ার জন্য আমার বাবা মা আপনাদের কাছে সামান্য কিছু যৌতুক চান। হ্যাঁ হ্যাঁ, যৌতুক। এই নগদ 5 লাখ টাকা, 20 ভরি সোনা, একটা বিদেশি কার আর দান সামগ্রী
জিনিসটা আপনার আমার বাবা মায়ের কাছ থেকে নিয়ে নেবেন বাবা। কাঞ্চন, বুঝেছি, আমি এবার সব বুঝতে পেরেছি। ঠাকুরজিকে পুত্রবধূ হিসাবে তোমার বাবা মা মেনে নেওয়ার জন্য এই দাবিটা করেছে, তাই তো? কিন্তু কিন্তু আমার বোনকে তার সমস্ত কলঙ্ক মেনে নিয়ে স্ত্রীর স্বীকৃতি দেওয়ার জন্য তোমাকে কি যৌতুক দিতে হবে ভাই? ছি 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 ছি, এ আপনি কি বলছেন দাদা? দেবীকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করার জন্য কোনো যৌতুকই নেওয়ার ইচ্ছা আমার নেই, কিন্তু বাবা মায়ের আবদারটাও তো খেলতে পারি না দাদা। কাঞ্চন, নেহাত ওই খাওয়া দাওয়ার আজকেরটা দেবীকে নষ্ট করে দিয়েছে, তাই অঞ্চল। কি বললে কাঞ্চন? আবেগ আর আক্রোশে বসে আমার স্মৃতিতে দুপুরা রক্ত লাগিয়ে দিয়েছে বলে আজ আমি নষ্ট হয়ে গেছি, আর তাতে আমি কলঙ্কিত থেকেছি। তাই যদি হয় কাঞ্চন, তাহলে তুমি কি করছো? তুমি আমার মন, আমার ভালোবাসা, আমার বিশ্বাসকে আমার থেকে ছিনিয়ে নিয়ে আমাকে সর্বশান্ত করে দাও নি। দেবী, কাঞ্চনের সঙ্গে এত কথা বলা উচিত হয়নি। এই ব্যাপারে আমি নিজে কাঞ্চনের বাবা মার কাছে যাবো, নিশ্চিত দেবী আমি। কিন্তু কাঞ্চনের বাবা মায়ের সেই আকাঙ্ক্ষিত যৌতুক তুমি কেমন করে দেবে দাদা? আমি দেব কেন? তাহলে যার পাড়াগাড়ি চলে আমার দেবীর বিয়েটা আজকে বিপন্ন হতে বসেছে, যার দিয়া কলঙ্ক ঢাকার জন্য এই দেবীর বিয়ের যৌতুকের পরিমাণটা এত দূর থেকে দাঁড়িয়েছে, আমি এসে যৌতুকের সমস্ত টাকা ওই রাষ্ট্রটার বাবা পুণ্যবতম স্থলের কাছ থেকে আদায় এটা কখনোই সম্ভব হবে না দাদা, আর তা আমি কখনোই হতে দেব না। সামর্থ্য না থাকলে জেল থাকলে একটা মেয়ের জীবন নষ্ট করার মূল্য তাকে তো দিতে হবে বাবা। ঠিক এই মুহূর্তে তোমাকে আমার কি বলতে ইচ্ছে করছে জানো কাঞ্চন? আজ যদি তুমি আমাকে বিয়ে না করো, সেটাও তো আমার জীবনের একটা কলঙ্ক। আর এই কলঙ্ক ঢাকতে আমাকে ভবিষ্যতে যে বিয়ে করতে আসবে, সেই তো এই কলঙ্ক ঢাকার জন্য আরো আরো অনেক যৌতুক চাইবে। তাহলে বলো তো কাঞ্চন, তোমার দেওয়া কলঙ্কের যৌতুক ঠিক কত টাকা? এ তুই কি বলছিস রে বোন? ঠিক বলেছি, আমি ঠিক বলেছি। যে রাস্কেলটা তার দেওয়া কলঙ্ক ঢাকার জন্য এত টাকা যৌতুক, একটা মিথ্যে কলঙ্কের জন্য এত টাকা যৌতুক চায়, তাকে তাকে আমি ঘৃণা করি দাদা, তাকে আমি ঘৃণা করি। কি পেলাম সব কোটি পাইনা আমার লক্ষ্মী বলছি, আমার কথা চলতে এটাই যদি দেবীর ফাইনাল ডিসিশন হয়, তাহলে আমিও চ্যালেঞ্জ চালিয়ে যাচ্ছি। দেবীর এই শূন্য চিঠি যে রানাতে আসবে, তাকে কিন্তু রক্তের রানা হয়ে এই পৃথিবী থেকে আউট হয়ে যেতে হবে। না কাঞ্চন, না, তুমি ভুলটা করো না কাঞ্চন, ভুলটা করো না। দেবী তো তোমাকে ধরা দিতে দিয়েছিল, কিন্তু তুমি তাকে ধরে রাখতে পারোনি কাঞ্চন, তুমি তাকে ধরে রাখতে পারোনি। পারবো না, আর বোধহয় বেশি দিন আমরা মাকে ধরে রাখতে পারবো না। মায়ের কি হয়েছে? অসুখটা আমার বেড়েছে, ডাক্তার বাবু বলেছেন আজই অপারেশন করতে হবে। তাই তো আমি তোমার সেই টাকার জন্য ছুটে এসেছি না দিদি, ছুটে এসেছি। তুই না, একটু দাঁড়াও, একটু দাঁড়া, চুপ করে
আমি একটু টাকা নিয়ে আসছি তুই কোথাও যাস না ওগো ঈশ্বর, ওগো, তুমি আমার মাকে বাঁচিয়ে দাও ঠাকুর। আমার মায়ের যদি কিছু হয়ে যায় আমি যে বড় অসহায় হয়ে যাবো দয়াময়। কিন্তু মায়ের চিকিৎসার এতগুলো ঋণের টাকা আমি কেমন করে শোধ করবো? কোথা থেকে পাবো এত টাকা? না না না, তুমি হওয়ার সময় এমন নেই। যেখান থেকেই হোক, যেমন করেই হোক, আমার চাই 50,000 টাকা। তুই টাকাটা দিয়ে এক্ষুনি এখান থেকে চলে যা এক্ষুনি চলে যা জানতে আবার যাচ্ছি দিদি, যাচ্ছি। আমি এক্ষুনি চলে যাচ্ছি। কিন্তু টাকা আমি ঠিক ফেরত দিয়ে দেবো। তুই কিছু ভাবিস না দিদি। মন্দিরা, মন্দিরা, এই যে, কি ব্যাপার বলো তো? আমার আলমারির দরজা হাত করে খোলা, ওখান থেকে একটা 50,000 টাকার নোট উঠাও। সর্বনাশ হয়ে গেছে আমি টাকাটা নিয়ে যাচ্ছি না বন্ধ করতে বলে গেছি দেখি, নোট, তুমি কত করে দিচ্ছো? এই তো কিছুক্ষণ। অনেকক্ষণ হয়ে এসেছে আসলে আমার মায়ের শরীরটা তো খারাপ সে কথাই বলতেছে এই তো যাচ্ছি দিদি। কি ব্যাপার? বেশি সঙ্গে সঙ্গে চলে যেতে গেছো। ও বলছিল মায়ের অসুখটা ভীষণ ফেলেছে তো তাই ও বলতে এসেছিল এই তো, এই তো। আরে দাঁড়াও, হঠাৎ কোথায় হবে? কালাবাস থেকে এত রাস্তা হচ্ছে কেন? আমার এই টাকার পণ্ডিতটার সঙ্গে এর কোনো আমার সম্পর্ক নেই তো। জামাইবাবু, আমি আমার তোমার এই বাপের বাড়ির ছোট করবে সহ্য করতে পারি না তো। জামাইবাবু, তোমাদের হাত ধর থেকে আমার ডাউন হচ্ছে। তোমাদের কিছু হয়তো গন্ডগোল পাইছ তো। দেখি দেখি তোমার কাছে থেকে দেখি রাস্তায় আমি পুলিশে দেবো। তোমার টাকা থেকে আমি টাকা দিচ্ছি কিছু করবো না ওরে শয়তানে! এ শয়তানি!
তাহলে তো কোন চালটা সাফল হইবে না আর কোন চালটা বাঞ্চাল হইব কেউ কি করতে পারে চলনা আমি অত শত শত করতে না বাবু। শোনো, আমি টাকা চাই, টাকা, অনেক টাকা। যে টাকা সব তুমি আমাকে দেখিয়েছিলে বলে। এখন বুঝি আমি নিজে পয়সা গেছি এই, আমি কি বললাম? তার মানে তোমাকে মধ্যে যে একটা রোগের হয় না মশা বেঁধেছে আমি অনেক আগে বুঝতে পেরেছি তাই তো তোমাকে আমার বড় প্রয়োজন ছাড়া না তোমাকে আমার নাম আমি যেমন সারা কি কেউ নিজের ভাই আর দাদার কথা মাথায় আনে তুমি সর্বনাশ না করলে, তাহলে ওই সমস্ত সম্পত্তি আমাদের হাতের মুঠোয় আসবে কি করে তুমি? তারপর একেবারে গিরগিটির বংশধর বহুরূপীকে ওহার মানায় এটা পাগলামি করার জায়গা নয় ভাব এখান থেকে ভাব আছে যাবো হে গিরগিটি মশাই, নিশ্চয় আমি এখান থেকে যাবো। তার আগে আমি একটু তোমাকে বাজিয়ে দেখি কি বলি পাগলা কি না দেখি। কি বলি পাগলা তোমরা যে সাধুতার আড়ালে নিজেদের মুখোশটাকে লুকিয়ে রেখে দিয়েছো, মহাকালের আয়নায় একদিন সেটা প্রকাশ পাবেই পাবে। তাই বলছি, তোমরা সাবধান, তোমরা করোনা ভাইরাসের থেকেও ভয়ঙ্কর। কৃষ্ণ একটু কৃষ্ণ, আমি এখান থেকে যাবো। তুই আমাকে কি সাবধান করবি রে পাগলা আর আমি তোকে খোঁজ করি আমি সত্যি কানের খনি সারিবা তা তুমি পারবে না গিরগিটি মশাই, তা তুমি পারবে না। কারণ তোমার গোপন সত্য যে বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত আছে সেটা আমি নড়িয়ে দিয়েছি। যে মুখোশের আড়ালে তুমি তোমার ওই শয়তানির চেহারাটাকে লুকিয়ে দিয়েছিলে সেটা আমি ছিঁড়ে সাফ করে দিয়েছি। তাই তো বলছি, তুমি সাবধান, তুমি সাবধান। যাও গিরগিটি মশাই, তোমাকে একটা কথা বলে যাচ্ছি, তোমাকে বধিবে যে ওই বকুলে বাড়ি গেছে। এই বাড়া! বধিবে যে ওই বকুলে বাড়ি গেছে। বকুলে বাড়িছে, ওই বকুলে বাড়িছে। ও কি সত্যি পাগল না অন্য কেউ ওজা বলে গেল কি করে সম্ভব
তো স্বীকার করি না। তুমি তুমি তোমার কথা দাও, আমি আমার কথা আমি সারি, কিন্তু সাকাল ওই সর্ষের মধ্যে এই ভূত লুকিয়ে আছে। পারবে না, কেউ কোনোদিন জানতে পারবে না। আর যেদিন জানতে পারবে সেই দিন এই সংসারটাকে পুরো আমি সরকার করে দেব। এই, কিছু না বাবা, কিছু না। আমি ভাবছিলাম আমার ওই পঙ্গু রুগীটার স্বামীর কথা। আর আমার সংসার করা স্বপ্নটা একদম ছাড়খাড় হয়ে যাচ্ছে। পিসিমা, তুমি এমন কথা বলতে পারলে? বলতে আমি চাই না বাবা, বলতে আমি চাই না। তবু আবার বলতে হয়। আজ এই দুর্দিনের বাজারে একটা মানুষকে খাওয়ানো মুশকিল হয়ে যায়। আর আমি কিনা ওই পঙ্গু অথর্ব স্বামীকে জোর করিয়ে তোদের ঘরে বসিয়ে চাপিয়ে দিয়েছি। এটা যে কি কষ্ট হয় না বাবা আমার ভাবতে। পিসিমা, সেই কষ্টকে সমান করে ভাগ করে নেওয়ার নামই তো মানবিকতা। দাদা, আমি মনে করেছি এই সম্পত্তির অর্ধেক অংশ তোর নামে লিখে দিয়ে আবার আমি নতুন করে তোদের ভবিষ্যৎ করে দেবো। আমাদের ভবিষ্যৎ আমাদেরই করতে হবে দাদা। তার জন্য ওই অর্ধেক নয় ওই পুরোটা সম্পত্তি আমার হাতের মুঠোয় চাই। কি ভাবছো পিসিমা? না, ভাবছি মানে আমার সম্পত্তির ঝামেলা কেন রে বাবা? আমি ওই দাদার আশীর্বাদ ছাড়া আমি আর কিছু চাই না দাদা। আমি আর কিছু চাই না। আমি আর কিছু পিসিমা, পিসিমা আমার করে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল না বাবা। সব বড় অভিমানী দেখিস আমার অবর্তমানে ওই যেন কোনো কষ্ট না পায়। সেসব নিয়ে তুমি কিছু চিন্তা করো না বাবা। কিন্তু একটা বিষয় আমার ভীষণ চিন্তা করে, দাদা তো কাউকে ভালো চোখে দেখে না। ওদের দেখলেই দাদার মাথায় কেমন যেন আগুন জ্বলে ওঠে আর প্রচন্ড রাগ করে সে চিৎকার করে বলে, মেরে ফেলবো, একেবারে গলার টিপে মেরে ফেলবো। মেরে ফেলবে তো? ওই ভয়ে পাবে পিতিটাকে। কেন? পিসিমা কি করেছে? ও বলে কি রে, ওই প্রেমতে বাবার বউ হয়ে গেছে। বাবা, ও বাবা, তোরা বল না, আমি তো
নইলে তোমার আলো অনেক ক্ষতি হয়ে যাবে। স্বামীর ঘরে এলে কখনো স্ত্রী ক্ষতি হয় না। স্বামী স্বামী আপনি কাকে ভাবছেন? যে আমার শিশুদের প্রতি বুঝিয়েছে, দাদা কথা শোনো বাবা, তুমি কথা শোনো। খেয়ালের বসে তুমি যা করতে চলেছো সেটা হয়তো বড় ভুল হয়ে যাবে। শিক্ষা দীক্ষায় যোগ্যতায় আমার ছেলে কোনো মতেই তোমার যোগ্য নয়। আমি আমার শিক্ষা দীক্ষা দিয়ে আপনার ছেলেকে আমি যোগ্য করে তুলবো। আপনি আপনি আমাকে স্বীকৃতি দিন দাদা। না, আমি কোনো দাবি হব না। ও বাবা, তোমরা ওকে চলে যেতে বলো না। আমার মতো ভয় করতে ওরা জানতে পারে ওরা আমাকে মারবে। আমি বলো না ভাই, ভাইলে তোমাকে তোলা যেতে বলো না ভাই, তোলে যেতে শুনলেন তো? আপনাকে দেখে আমার কেমন যেন আতঙ্কে ছেড়ে হচ্ছে। আপনি দয়া করে এখান থেকে চলে যান। যাও মেঘনাদ, যাও, চলে যাও, চলে যাও। না, আমার বৌমার বাড়ি থেকে কোথাও যাবে না। বৌমা, হ্যাঁ, বৌমা, আমার ছেলেকে স্বীকৃতি মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে তা আমি জানি না, কিন্তু আজ আমি আবার তোমাদের নতুন করে বিয়ে দেবো। ওরে, তোরা কে কোথায় আছিস? সর্বদা উঠোনে আজ আমার এই ঝাঁটা ছেলের মোহ এসেছে। কি করছো? এই বন্ধু কি করো না? মাথা খারাপ করো না, মাথা খারাপ করো না। বলো বলো কে সে? তোমার যুক্তিতে দেবী আজ রায় বাড়ির সম্মানের ধুলোয় মিশিয়ে দিলাম। তোমার না সঙ্গে বন্দুকটা নামাও দাদা। বন্দির ওপর বন্দুক বাঁধিয়ে এমন বীরত্ব নাই বা দেখাবে। আর দেবী কোনো খেলার পুতুল নয় যে তাকে তোমরা যেমন খুশি তেমন নামাবে। তুমি এখান থেকে চলে যাও। তোমার দাদার মাথার ঠিক নেই, তোমার দাদার মাথায় এখন খুব চেপে বসেছে। বৌদি গো, ওটা খুন নয় গো, খুন নয়। ওটাই রায় বংশের একটা বদগুণ। আর এই বন্দুক বুঝিয়ে দণ্ডি করে আভিজাত্য বাড়ানোর একটা ভুয়ো প্রচেষ্টা মাত্র। আদিবাসী কতটুকু পুলিশ সড়ক ছোট থেকে দেখি যে মানুষ হয়েছে সেখানে সে তার কতটুকু করে ঐশ্বর্যের চেয়েও দেবী ওখানে অনেক বেশি কিছু পাবে না। এখানে আভিজাত্যের বৈভবে দম বন্ধ হওয়া দেবী ওখানে পাবে এক নির্মল মুক্তির নিঃশ্বাস। এখানে ঐশ্বর্যের চেয়েও দেবী ওখানে পাবে এক সামাজিক স্বীকৃতির আশ্বাস। আর যেটা দেবী কোনোদিনই ওই কাঞ্চনের কাছে পেত না দাদা, কোনোদিনই না। কিন্তু আমি কি পেলাম ওই পূর্ণবত মাস্টারের কাছ থেকে ওরা বিরিয়ানি। কেন কেন পড়াশোনা ভাবছো? তুমি কেন পড়াশোনা ভাবছো? তোমার হৃদয় দিয়ে বিবেকের ভালোবাসা দিয়ে তুমি তা জয় করে নাও। না, আমি আদায় করে দেবো আমার এই শক্তি দিয়ে, আমার এই বন্দুক দিয়ে। পূর্ণবত মাস্টারের কাছ থেকে দেবীকে জোর করে চিনিয়ে নিয়ে এসে আমি আবার কাঞ্চনের সাথে বিয়ে দেবো। অসম্ভব দাদা, আর আমি কোনোদিনও হতে দেব না। তাহলে ভয় বলে তোমরা তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে গেলে? পাগল আমি হয়নি, তোমরা দুজনে পাগল করার জন্য আমাকে উঠে পড়ে গেছো। তুমি তোরা আমাকে সাপোর্ট করবে, তারা আমাকে সাপোর্ট না করে তুমি ওর সঙ্গে ওর কোথায় সব কিছু সাই দিচ্ছ। হ্যাঁ বলবো, আমি সবসময় বলবো। আমি সবসময় ন্যায়ের পক্ষে থাকি, আর ন্যায়ের পক্ষে থেকে আমি অন্যায় বিচার করি, আমি উচিত কথা বলি। তা তো বলবি, আমি তাও করবো। তা তো বলবি। আজকে আমি লক্ষ্য করছি আমি যেটা করছি সেটা তোমার কাছে আমার ন্যায় বলে মনে হচ্ছে, আর ও যেটা করছে সেটা ন্যায়। আজকাল তোমার কাছে আমার চেয়ে ওর দামটা একটু বেশি হয়ে যাচ্ছে। তুমি কি বলছো? ঠিকই বলছে। তুমি আমি ঠিকই বলছি, তোর দামটা আমার কাছে এত বেশি হয়ে গেল। তাই নয়।
যে লজ্জা আর যে লজ্জাটুকু তার মধ্যে বিন্দু মাত্র নেই বলে আর তোমার আমার সম্পর্কের মাঝে একটা ব্যবধান চলছে। আমি কোনোদিনও বলি না বাবা, কোনোদিনও না। তুমি কি করলে আমার ঠাকুর মনে তুমি এতটা আঘাত কেন দিলে? কেন? কি বললে? শোনো একটা কথা, চোখ দিয়ে যা দেখা যায় সেটা সব সময় ঠিক হয় না, আর মন নিয়ে যা অনুভব করা যায় সেটাও সত্য হয় না। তাই আজ তোমাকে আমি বলছি, যা দেখবে যা শুনবে সেটা তার চোখ আর মন দিয়ে, একটা পবিত্র মন দিয়ে বুঝবে, একটা পবিত্র মন দিয়ে বুঝবে। আমি বেশ বুঝতে পারছি তোমাদের মনে একটু একটু করে ময়লা কাটতে শুরু করেছে। ওই ময়লাটা কি আমি খাবার আর সোডা দিয়ে ভাগ করে দিন না বসো। আমি আমার শত্রু ওই পূর্ণমত মাস্টারের বোনা। পূর্ণমত মাস্টার যে আমার শত্রু, এ কথা তোমাকে কে বলেছে? কয় কি এ ওটার বহিনটাকে ফুসকায়া লইয়া আমার বাসে বেটার গলায় ঝুলাইয়া সে ওটার শত্রু হইব নাকি মিত্র হইব নাই? কিছু ভালো মতো জেনে বলছেন তো? আরে ভাই বেশি কিছু জানার আমার প্রয়োজন না। কাজের কাছে যা সত্যি আমি তো তাই করছি। কি শুনছো তুমি? পটার সাথে আমরা গোপনের বিয়েটা একটা রূপ দেখানো ব্যাপার। অসরের কন্যা বসবাসটা ওই ছেলের সাথে বিয়ে দিলে আমি হইব এটাকে ভগবান প্রস্তাব। আমাদের গুলি চালালে যদি আমরা গোপনের জীবন রক্ষা পাইতে পারি, আমার কাছে অনেক মানুষের মধ্যে থেকে আমার জীবনের দাম মিনিমাম নয় মশাই। তাহলে কেমন করে দেবীকে বাঁচানো যাবে? কোন উপায়ে? ওই একটা আছে, কিন্তু তার জন্যে আপনাকে কিছু খরচা করতে হবে নয় মশাই। আরে মশাই, আপনি কি করবেন মশাই? লোকের ঘরে তো আপনার সারা শরীর থরথর করে কাঁপছে। কোন মশাই আপনার উপরে আমরা খরচ করবো? কি ওরে ভাইয়া, কৃষ্ণ ঠাকুরের অনেক রূপের মধ্যে একটা গোপন রূপ ছিল, যেটারই কয় বিশ্বরূপ। ওই সঙ্গে প্রকাশ করত আমার মধ্যে একটা গোপন রূপ আছে। এবারে বুঝলেন তো সালা আমি কি মাছ? এটা বিড়াল সাজাইয়া মিয়াও মিয়াও বলে আমার মধ্যে আমি একটা তোমার মতো বউকে তুমি আমার সাথে পেয়ে গেছিস। অন্য মাস্টারকে জব্দ করতে আমার আর কোনো কষ্ট হয় না। আর সেই সঙ্গে হবে আমার দেবী উদ্ধার। এই ঘরে দুনিয়া বৌমনি একসঙ্গে থাকবে, কত গল্প করবে। ওরে বাবা, আমি পারবো না। আমার বড্ড ভয় করতে। ডিমটাই বড্ড লাগি। ব্যবসা করতে দাদা, বলো বউ। আমার ঘরটা
কিসের ভয় তোমার? মানে তুমি যদি রাগ করো কেন রাগ করবো কেন? না, ওই ভাই বলছিল তোমাকে নাকি ওই বউ বলে ডাকলে তুমি খুব লেগে যাবে, তাই তোমাকে আমি বৌদিমণি বলে ডাকবো। বৌদিমণি? না না, ওই ভাই বলছিল তোমাকে ওই বৌদিমণি বলে ডাকলে তুমি খুব লেগে যাবে, তাই তোমাকে আমি বউ বলে ডাকবো। বউ আজ আমাদের ফুলসজ্জা, নতুন জীবন শুরু করার প্রথম। আজ আমার সমস্ত দায় দায়িত্ব তোমায় সঁপে দেব। এসো এসো আমার কাছে এসো। তোমার তোমার এই দাসীর ভক্তিপূর্ণ প্রণাম নাও। বাচ্চাদের ঘরে প্রণাম করতে হয় বুঝি। দাও দাও, আমি তোমাকে একটা প্রণাম করি। ওটা কি পাপ? তুমি প্রণাম করলে তাকে আমার পাপ হবে না বুঝি। না, ওটা যে আমার পুণ্য। আমার কাছে এসো। কি করতো? আমার হাত ধরতো কেন? আমার ঘুম পাচ্ছে। এসো। আমি ঘুমোতে যাবো। আজ এই ফুলসজ্জার বিছানায়, ফুল দিয়ে সাজানো বিছানায় তুমি আমার পাশে শুয়ে ঘুমোবে। এসো। কি বউ? তুমি এমন হাঁপাতো কেন গো? তোমার ভালোবাসার সুবাদে তোমার পরশুচে আমার মনে একটা নতুন আকৃষ্টি কিনতেছে। এসো এসো স্বামী, আজ আমরা একে অপরকে ভালোবাসার পূর্ণ করে দিই। দুটি প্রাণ ভালোবাসার পূর্ণ করে। চলো আমার কাছ থেকে। না, একদম চুপ। ওই রাস্তাটি ধরে একদম টানবে না। এই শব্দের মানে যখন বোঝো না, তখন কেন তুমি আমার শিক্ষিতে লাগিয়ে দিয়েছিলে? বলো, কেন তুমি বলেছিলে যে তুমি তোমার বউকে দেবী প্রতিমার মতো দেখতে চাও? তুমি আমি দেবী প্রতিমা হয়ে উঠতে পারিনি বলে তাই আমার প্রতি তোমার এত অবহেলা? বলো কেন? তোমরা সবাই কালা আমাকে শুধু বলতে, আর আমি এখানে থাকবো না। আমি এখান থেকে অনেক দূর চলে যাবো। না না তো না, তুমি কোথাও ছিল না, তুমি এখানেই থাকো। আমি আর তোমাকে বলবো না। কি বলতো তো? হ্যাঁ কি হ্যাঁ। ওই দেখো আকাশে কেমন চাঁদ উঠেছে, রূপলি জ্যোৎস্নার আলোয় আকাশ ভরে গেছে। ওই আকাশের দিকে চেয়েছে আমি বলবো, কি বলবে বউ? চাঁদ হয়ে তুমি উঠেছ আমার আকাশে, স্বপ্ন সুরভি ছড়িয়ে দিয়েছ বাতাসে। চাঁদ হয়ে তুমি উড়েছ
না বুঝি আমি তোমাকে অনেক আঘাত দিয়েছি। এবার তুমি ঘুমাতে চলো। আমি মাথায় হাত দিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। না, তুমি ঘুমাবে চলো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো। হাজারাম, বাবা হাজারাম, দরজাটা খোল বাবা। শিগগির দরজাটা খোল। কে ডাকতে গো? পিসিমা, দাঁড়াও, আমি দরজা খুলে দিচ্ছি। পিসিমা, তোমার বিষমস্যার ওষুধটা বড্ড বেড়েছে। তাই কি হবে বাবা বলো? আমি একটু ডাক্তার দেখার জন্য ওই হাজারামকে ডাকতে এসেছিলাম। পিচ্ছি মশাই, অসুখটা বেড়েছে পিচ্ছি। এই, তুই একটু চিন্তা করিস না পিচ্ছি, আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি। এই কি এত রাতে তুমি কোথায় ডাক্তার দেখিয়েছো? আরে তুমি কি একটু চিন্তা করো না গো, আমি তারপর আসবো। ততক্ষণ তুমি ওই পিসিমার সঙ্গে বসে বসে গল্প করো, আমি ততক্ষণ ডাক্তার নিয়ে আসি। আমি যাবো আর আসবো, যাবো। ডাক্তার বৌমা, আজকে আবার তবে আসবে না। তুমি বরং ঘুমিয়ে নাও। আমি বরং দেখে কি আর তোমার বিষমস্যা কেমন আছে, ঠিক আছে? ঘুমিয়ে নাও বললে কি ঘুম আসে পিসিমা? আজ আমার ফুলসজ্জা, জীবনের এক মধুর রাত। আজ এই রাতে স্বামীর পাশে না থাকলে কি কখনো ঘুমোনো যায়? না না, আমি ঘুমোবো না। আমি তার উদ্দেশ্যে গাওয়া গানটা গাইতে গাইতে তার জন্য অপেক্ষা করবো। চাঁদ হয়ে তুমি উঠেছো আকাশে, আমি যাবো আর রাখবো। এবার তুই সন্ধ্যা হলো
একটা চাপা আর্তনাদ শুনে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। ঘর থেকে বেরিয়ে এসে দেখলাম তোমাদের ঘরে দরজা খোলা, কিন্তু খোকাকে দেখতে পাচ্ছি না কেন? খোকা কোথায় বৌমা? একটু আগে আর পিসিমা এসেছিলেন, ডাক্তার ডাকতে গেছে। হ্যাঁ, তোমাকে ডাক্তার আনতে গেছে কেন? কার কি হয়েছে? পিসিমা হঠাৎ এসে বললেন পিসিমশাইয়ের শরীরটা নাকি একটু বাড়াবাড়ি হয়েছে, তাই ডাক্তার ডাকতে গেলেন। মালিক অসুস্থ, সে তো আমাকে ডাকতে পারতো। ওদের তো ঘরে দরজা বন্ধ দেখলাম। আজকের দিনে খোকাকে না পাঠিয়ে হৃদয়কে মারতে পারতো। তাছাড়া আমাকে না না, ছড়ো ছড়ো কি হলো বাবা? এত রাত্রে তোমরা সবাই সকলে চিৎকার করছো কেন? এই মালিকের অসুখ নাকি বেড়েছে, সে তো আমাকে আগে খাওয়াতে পারতো। জানালে এত রাতে একটা খ্যাপা ছেলেকে কোথায় গিয়ে পাঠালো? সমস্যার অসুখটা বেড়েছে। কি হয়েছে দাদা, কি হয়েছে? এত রাতে তুমি আমার হাত ধরা শুরু করে দিলে কেন? এই সবে মাত্র একটু ঘুমিয়েছি। এই মালিক কেমন আছে রে ছলো না? শুনলাম মালিকের নাকি অসুখটা বেড়েছে। কে বলছে এ কথা? তুমি গিয়ে দেখে এসো না। যদি অসুখ বেড়েই থাকে তাহলে সে কি করে না থেকে ঘুমাচ্ছে দাদা? আগে আপনি নিজে এসে বললেন পিসিমশাইয়ের শরীরটা নাকি খারাপ, একটু বাড়াবাড়ি হচ্ছে, সেই জন্য আমার স্বামীকে আপনি নিয়ে গেলেন ডাক্তার ডাকার জন্য। বৌমা, এসব আবার কি কথা বৌমা? তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখেছো নাকি বৌমা? কখন তোমার কাছে আমি এসেছি বলো? পিসিমা, আপনি কি বলছেন পিসিমা? আপনি নিজে এসে তাকে ডেকে নিয়ে গেছেন আর এখন সবকিছু অসুবিধা হবে। আরে বাবা, আজ তোমাদের ফুল সজ্জা, আরে ফুল সজ্জা নিয়ে কেন আমি হারামকে ডেকে ডাক্তার আনতে পাঠাবো? দাদা, দেখো দেখো দাদা, দাদা বৌমা বলে কি? আমি কিছু বুঝতে পারছি না ছলো না। খোকা তবে গেল কোথায়? আমার ছেলে ভয় করছে, আপনার ছেলে কোনো বিপদ হয়নি তো দাদা? না বলি না, এখন তুমি এসব কথা বলো না। বাবা, আমার মনে হয় দাদা কোনো ষড়যন্ত্রের মধ্যে পড়েছে। এখনই দাদার খোঁজ করা দরকার। কোথায় খুঁজবি তাকে? বৌমার এই ছলনার কথা শুনে আমি যে বড় বিব্রত। আমি বুঝতে পারছি না কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোনটা সত্য আর কোনটা অসত্য। কেন সত্য অসত্যের কথা বলছেন দাদা? তুমি আমার এসেছো গো। তুমি আমার এসেছো। ওই হাতটা শুনে আমার ঘুমটা ভাঙিয়া গেল। ফুলসজ্জা করে কি যেন গন্ডগোল করতেছে, তাই তো আমি চলে আসলাম। দাদু, আমার মাতারাম কোথায় গো? আর কি রাখুন নাই ও? দাদাকে পাওয়া যাচ্ছে না বিশ্বমশাই? বৌমা বলছে তোমার অসুখটা বেড়েছে বলে আমি ওই হাদারামকে ডাকতে এসে ডাক্তার আনতে পাঠানোর জন্য বলে ব্যবস্থা করেছি তো। না না না, এখন তো আমি একটা কথা বৌমা কইতে পারে না। তেমন হলে আমি তো তাড়াতাড়ি ডাকুন। দাঁড়ানো ডাকুন কেন? এবার আপনি কোথায় পড়ালাই আসলে তো? না না, না না, আমি আপনাকে কেমন করে চাই যে আমার স্বামীকে পিসিমায় ডেকে দিয়ে গিয়েছিলেন। আমার মনে হয় ওরাই চক্রান্ত করে আপনার ছেলে কোনো বিপদ সৃষ্টি করেছে। বাবা, বলি বাবা, আপনি একটু আপনার ছেলেকে কোনো ব্যবস্থা করুন বাবা। বাবা, একটা চাপা আর্তনাদ যেমন আপনি শুনেছেন, ঠিক তেমনি আমি একটা আর্তনাদ শুনেছি। আমার মন বলছে আপনার ছেলে কোনো বিপদে পড়েছে বাবা, আপনার ছেলে কোনো বিপদ তো আমি আজ করেছি বৌমা, কিন্তু আমি কোন পথে যাবো আর কোথায় গিয়ে তাকে খুঁজবো? আমি সেই সত্যটাকে যে এখনো কোনো উপলব্ধি করতে পারছি না বৌমা। কিন্তু আমি দেখছি বাবা, এই বলি কোনো ষড়যন্ত্র করে দাদাই কোথাও ছড়িয়েছে। ঠাকুর, আবার বৌমাকে আমার স্বামীর খোঁজ করবে না বলে হয়তো দাদাকে বৌদির চাও নয় তাই বলে খেপিয়ে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছে। এইসব কথা তোমরা এখন বলো না। কি সাংঘাতিক মেয়ে রে বাবা। বলছি দুদিন আসতে না আসতেই সতীশ সব অলক্ষণে কাণ্ড ঘটাতে তুমিই দেখো না।
কিন্তু একটা মানুষও আমার চোখে পড়ছে না, পড়ছে শুধু হিংস্র নিগড়ে হায়না আর শিয়ালের দল। এইভাবে কেন? মানুষের মধ্যে যে আর মানুষ নেই গো, মানুষের মধ্যে আর মানুষ নেই, আছে শুধু জন্তু জানোয়ারের বাহার। মানুষের মধ্যে জন্তু না একে বলছিস না বুঝতে পারলে না তো? তাহলে বুঝিয়ে বলছি শোনো। এই দুনিয়ার মানুষের চাইতে জানোয়ারের সংখ্যা অনেক বেশি। কারণ বিবর্তনের ফলে সেই মানুষের সংখ্যা কমতে কমতে একবারে 1 ভাগ থেকে 3 ভাগে থেকেছে। এখন প্রশ্ন হলো, এই যে 2 ভাগ মানুষ, এরা গেল কোথায়? তাই তো এ কোথা থেকে এলো যত পরিমাণ ওই জানোয়ারের দল মরেছে, ঠিক তত পরিমাণ ওই জানোয়ারের আত্মারা এই মানুষের শরীরে ভর করেছে। তাই তো সমাজ থেকে এই সমস্ত জানোয়ারের আত্মাকে সরিয়ে দেওয়ার জন্য আমি একটা সত্যিকারের মানুষ খুঁজছি। মরে গেলাম রে কি এমনি কিচ্ছিরি কাণ্ড এ দেখ তো পালা এ এটা আমার এ কোন শিয়াল এ শিয়াল এ নামে পাতি শিয়াল ও শিয়াল নয় গো, শিয়াল নয়, ও শিয়াল নয়, ও একটা আস্ত বাঘা, আস্ত বাঘা। ও বাঘিনীর গুহায় ঢুকেছিল বলে আগর এই অবস্থা। তুই বাঘিনীর গোয়া ঢুকেছিলে তোর চালা বাঘিনীর গোয়া কোথা আমি তো কুয়ার ঘরে ঢুকেছিলাম এবারে কোমরটা বোধহয় ভেঙে গেল রে ইবেতে কিচ্ছুই কাণ্ড কুয়ার ঘরে ঢুকেছিলে তা তোমার এই অবস্থা কেন কি আর বলবো রে ভাই জমির জমির খাতির করে রাতে সুন্দর আমায় কুয়ার ঘরে ডাকলো তারপর সন্ধে হতে না হতে আমিও কুয়ার ঘরে ঢুকে পড়লাম চারিদিক অন্ধকার কিচ্ছু দেখতে পাচ্ছি না আর ওই ঘরের এক কোণ থেকে পাওয়া যাচ্ছে আর আমার মনটা তখন করছে আমি ভাবলাম ওই চুলটা মনে করে এক কোণে গাঁটটি মেরে বসে আছে অমনি যাকে সামনে যাতে তাকে একবারে তারপরে আর কি বলবো বলে কিচ্ছিরি কাণ্ড যেই না চলে অমনি অমনি ঘুরে গেল তুলি শূন্য তুলি
তাহলে শোন, তোকে সব আমি বুঝিয়ে বলছি। পুলিশের ভয়ে দিনের পর দিন আমি বস্তিতে লুকিয়ে থাকতে থাকতে আমার চলাটা বন্ধ হয়ে আসছিল। তাই তো কাল রাতে বুক ভরে মুক্তির নিঃশ্বাস নিতে আমি বস্তি ছেড়ে আমি বেরিয়ে পড়লাম।